আমি কি ক্লিনিক্যাল প্র্যাকটিস করব, নাকি আমি কোনো ফুড ইন্ডাস্ট্রিতে জব করব, নাকি আমি এনজিও তে জব করবো, হোয়াট এভার। মানে প্রত্যেকের কিন্তু একটা ড্রিম থাকে। তো আমাদের নিউট্রিশনের যে পড়াশোনা স্টার্টিংটা হয়, ওই স্টার্টিংটা বেসিক্যালি এখন পর্যন্ত আমি বলবো যে ওইরকম মধুর হয় না। যেরকম সবারই একটা ইচ্ছা থাকে যে আমি ডক্টর হব ভবিষ্যতে, কিন্তু নিউট্রিশন সেক্টরে আমরা কেন পড়বো, এই পড়াটা তখন অনেক ক্ষেত্রে হয়ে যায় অন্য কোথাও চান্স পাওয়া না যায় নিউট্রিশন। এটা বোঝাতে চাচ্ছি যে ধরেন আমাদের যে নিউট্রিশনের পড়াশোনাটা, এই পড়াশোনাটা যখন একটা ডিপ্রেশন থেকে পড়াশোনা স্টার্ট হয়, যাদের জন্য হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো যে বেসিক্যালি ডিমোটিভেট হওয়ার কিছু নাই। এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে নলেজ থাকতে হবে, বিকজ নলেজ ইজ পাওয়ার। আপনি মেডিকেলে পড়েন, ইঞ্জিনিয়ার পড়েন, আপনি যা পড়েন, আপনি সবচেয়ে খারাপ স্টুডেন্ট, তাহলে কি আপনার সেখানে কোনো ভালো ক্যারিয়ার হবে? ডেফিনেটলি নট। নিউট্রিশন একটা একটা ভার্স সাবজেক্ট। সো আপনি যদি এখানে শাইন করতে চান, তাহলে আপনাকে টার্গেট থাকতে হবে আপনি কোন ফিল্ডে কাজ করবেন। সো যারা আপনার প্রোগ্রাম দেখছে তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনি যদি অনার্সে পড়েন, অথবা আপনি মাস্টার্স পড়ছেন, অথবা পরীক্ষাও দিয়ে ফেলছেন, বাট আপনার কোনো এইম নাই, আপনার কোনো গোল নাই, টার্গেট নাই যে আপনি আসলে কোন ফিল্ডে যাবেন, তাহলে আপনি কোথাও কিছু কাজ করতে পারবেন না। আমার একটা ড্রিম ছিল যে হ্যাঁ আমি সবসময় চেম্বার করব, পেশেন্ট দেখবো, এরকম একটা ড্রিম। সো আমিও এরকম সবার মতোই ডক্টর হতে চাইছিলাম, বাট আমার একটা ল্যাকিংস ছিল, আমি জানতাম না যে নিউট্রিশনের যে এই ফিল্ডটা যে এত বড় একটা প্ল্যাটফর্ম, এটা আমি জানতাম না। তো যখন আমি বোঝা শুরু করলাম, তখন থেকে কিন্তু আমি ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য ট্রাই করেছি। বিকজ আমি কখনোই অন্য কোনো ফিল্ডে ট্রাই করি না, মানে আমি প্রথম থেকেই কিন্তু নিজেকে তৈরি করে ফেলেছি যে আমাকে কিন্তু ওই প্ল্যাটফর্মে যেতে হবে। এবং ওটার জন্য যা করার আমি হয়তো আরো বিস্তারিত বলবো পরের সেশন গুলোতে। কিন্তু প্রথমে আমি শুধু এতটুকুই বলবো, যারা এখন পড়ছে, অনার্স পড়ছে বা মাস্টার্স পড়ছে, যারা যা পড়ছে, জাস্ট ফিক্সড ইট যে আমি আসলে কি করব। আমি কি ক্লিনিক্যালে যাব, নাকি আমি এনজিও তে যাব, নাকি আমি কি করব, সবকিছু থাকবে। পড়াশোনার নলেজটা সব থাকতে হবে, কিন্তু একটা টার্গেট থাকতে হবে। সো এই ক্লিনিক্যাল প্র্যাকটিস করার জন্য আরো অনেক বেশি পড়তে হবে। তবে হ্যাঁ, অনেকে যেটা করে যে অনার্স পড়াশোনা শেষ করেই জাস্ট একটা চেম্বার দিয়ে বসার চিন্তা করে। অবশ্যই এটা করা যাবে না। মাথায় রাখতে হবে যে ক্লিনিক্যাল প্র্যাকটিস করার জন্য আমাদেরকে একটু নলেজেবল হতে হবে। শুধু পড়াশোনা করে আমরা যদি ডক্টরের সাথে কম্পেয়ার করি, এটা আসলে কম্পেয়ার না, মানে আমরা একটা রিলেট করছি আর কি। যে একটা ডক্টর কি করে, এমবিবিএস টোটালটা কমপ্লিট করে, করার পরে একটা ইন্টার্নশিপ করে। এই ইন্টার্নশিপের আগে কি সে তার লেখে যে আমি ডক্টর? করে না কিন্তু। তো বাংলাদেশের অ্যাসপেক্ট থেকে আমাদের এখন পর্যন্ত যেহেতু অনেক ল্যাকিংস আছে, এই কারণে আমরা অনেক জায়গা মানে চাইলেই আমি বসে যেতে পারি, ব্যাপারটা কিন্তু রুলসে পড়ে না। অনার্স এর পরে ডেফিনেটলি বসা উচিত হবে না কোনো কোনো কিছু এডুকেশন ছাড়া বা এক্সপিরিয়েন্স ছাড়া। একটা পেশেন্ট ডিল করা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, একটা মানুষের জীবন মৃত্যুর একটা ব্যাপার থাকে। আমার যদি সে নলেজ না থাকে, তাহলে আমি ডেফিনেটলি একটা মানুষের ক্ষতি করছি। সো জেনে বুঝে যদি করতে হয়, তাহলে কিন্তু পরবর্তীতে রেসপেক্টও থাকে, নিজের কাজের স্যাটিসফ্যাকশন থাকে, এবং পরবর্তী কাজগুলো করার জন্য আমার কোনো টেনশনও থাকে না। সো আই উইল সাজেস্ট যে আপনারা যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে চান, অ্যাটলিস্ট মাস্টার্স শেষ করবেন। মাস্টার্স শেষ করে রিনাউন্ড হসপিটালে, অবশ্যই রিনাউন্ড বলছে এই জন্য কারণ এখন সব জায়গায় একটা ট্রেডিশন তৈরি হয়ে গেছে, ইন্টার্নশিপ করে। ইন্টার্নশিপ করার জন্য যেই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম অবশ্যই সেখানে কত বেডের হসপিটাল সেটা চিন্তা করতে হবে। পেশেন্ট কি আউটডোরে দেখছি না ইনডোরে দেখছি সেটা চিন্তা করতে হবে। টোটাল জিনিস দেখে আপনি ইন্টার্নশিপ যে করছেন, এই ইন্টার্নশিপের একটা ভালো সার্টিফিকেট নিতে হবে। আমাদের এখন বড় বড় সকল হসপিটালেই মোটামুটি ইন্টার্নশিপ হয়। যেরকম আপনার বারডেমে তো আগেও হতো, এখনো বারডেম খুবই ভালো, আপনি ওখানে করতে পারেন। আমার পপুলারেও আছে, আমি এখানে গত 10টা ব্যাচ অলরেডি কমপ্লিট করে ফেলেছি। ইন্টার্নশিপ করতে পারেন। আরো বিভিন্ন বড় বড় হসপিটাল গুলো আছে, সবগুলোতে একটু খোঁজ নিতে পারেন। সব জায়গায় এখন খুব এই ক্লিনিক্যাল প্র্যাকটিস করার জন্য তারা যেন কোয়ালিফাইড হয়ে যায়, এই জন্য আমরা সিনিয়ররাও কিন্তু তাদেরকে নিয়ে একটু ওরিড যে আমরা যে সাফারার হয়েছিলাম সেটা যেন তারা না হয়, তাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। অনেক সুন্দর কথা বলেছেন যে আসলে যেহেতু হিউম্যান সাবজেক্ট নিয়ে হ্যান্ডেল করতে হবে, সো তার মানে হলো আপনার শুধুমাত্র যে একাডেমিক জ্ঞান নিয়ে আসলে কোনো ধরনের পেশেন্টকে দেখা উচিত না, যেটা আমি বুঝলাম। এবং তার জন্য ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো যে আপনার একটা ইন্টার্নশিপ করা, অ্যাটলিস্ট একটা ইন্টার্নশিপ করে ফেলা। এবং বেটার জি। যেটা সেটা হলো যাতে এমন একটা হসপিটাল যেখানে ডাইভার্সিফাইড পেশেন্ট থাকে, নট এ স্পেশালাইজড কোনো পেশেন্ট, ডাইভার্সিফাইড পেশেন্ট, জেনারেল হসপিটাল যদি আমি মনে করে থাকি। তো এই যে যে জিনিসটা আপনি বললেন যে
অনার্সের পরে অথবা মাস্টার্সের পরে তার হলো কোনো ধরনের চেম্বার করা উচিত না এবং ইন্টার্নশিপ করতে হবে। সো এ বাদে আর কোনো ধরনের স্কিল ডেভেলপমেন্টের কি তার কি প্রয়োজন আছে কিনা, মানে একাডেমিক পড়াশোনার বাইরে কোনো ধরনের স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন আছে কিনা? যদি অবশ্যই থাকে, অবশ্যই হ্যাঁ, জি প্লিজ অবশ্যই আছে। এই ব্যাপারটা বেসিক্যালি নিয়ে। অনার্স এর পরে আসলে চেম্বার করতে নিষেধ করেছে। মাস্টার্স এর পরে সে করতে পারে যদি সে কনফিডেন্ট থাকে, অবশ্যই সে করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তবে এই যে স্কিল ডেভেলপমেন্টের কথা বলেন, এই ইন্টার্নশিপ ইটসেলফ এটা কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্ট। আপনি যখন একাডেমিক পড়াশোনা করলেন তখন আপনি যা পড়ছেন, ইন্টার্নশিপে আপনার টোটালটা এক্সপিরিয়েন্স হবে প্র্যাকটিক্যালি। আপনি একটা পেশেন্ট ডিল করবেন, আপনার পেশেন্ট ডিল করার জন্য আপনার একটা ফাইল অ্যাসেসমেন্ট আছে। আপনি ওই ফাইল অ্যাসেসমেন্ট করতে না জানলে পেশেন্ট কিভাবে দেখবেন? এবং যত ফাইল দেখবেন তত কিন্তু আপনি এক্সপিরিয়েন্স হলেন। সো ইন্টার্নশিপের টোটাল জিনিসটা, ইভেন তো আপনি যদি ইন্টার্নশিপ চিন্তা করেন তাহলে ইনডোর আউটডোর যাদের নাই, যাদের দুইটা স্কিল নাই, তারা কিন্তু বেসিক্যালি ইন্টার্নশিপ করতে পারে না এবং সেটা ফলপ্রসূ হয় না। ইন্টার্নশিপ মানে অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আপনাকে দুটো জায়গায় থাকতে হবে। যারা ইনডোর লিড করে, যারা আউটডোর লিড করে। আউটডোর পেশেন্ট মানে হলো আপনাকে জাস্ট চেম্বার করা। হ্যাঁ। আর ইনডোর পেশেন্ট মানে একটা পেশেন্ট অ্যাডমিটেড থাকলে বিভিন্ন কমপ্লিকেটেড পেশেন্ট থাকে, সেটা জেনারেল হসপিটালে হতে পারে, একটা স্পেশালাইজড পেশেন্টও হতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু সেই হসপিটালে পেশেন্টটা ভর্তি হওয়ার সময় এবং ডিসচার্জ হওয়ার মাঝখানে যতটুকু সময় অ্যাকচুয়ালি হসপিটাল স্টে করে, সেই পেশেন্টের নানান কমপ্লিকেশন নিয়ে, একটা কোমরবিডিটিস নিয়ে, ডিজিজ নিয়ে যখন পেশেন্টটা বাসায় যাওয়ার সময় সব সুস্থ হয়ে যায়, এটা ডক্টরের পাশাপাশি ডায়েটিশিয়ানের বিরাট বড় একটা রোল আছে। সেই পেশেন্টটা কমপ্লিকেশনটা সমাধান করার জন্য কিভাবে ডায়েটিশিয়ান রোলটা প্লে করলো, এটাই কিন্তু লার্নিং। সো স্কিল ডেভেলপমেন্টের কথা যেটা বলছেন, এই একাডেমিকের পাশে ইন্টার্নশিপটা এই কারণেই জরুরি। সো স্কিল ডেভেলপমেন্টের জন্য যারা ইন্টার্নশিপ করছে তা তো ভালোই হলো। তাছাড়া যদি আপনি আরো কিছু চিন্তা করেন তাহলে অবশ্যই বলবো বাংলাদেশে এখন অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে। আমি দেখি অনেক ধরনের, অনেককে চিনি এবং আমি করাই না, কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে এবং অনেকেই ভালো ভালো কোর্স কিন্তু করাচ্ছে, অনলাইনের মাধ্যমে করাচ্ছে। বাংলাদেশের অনেক ভালো ভালো ইয়েরা আছে, মানে প্রতিষ্ঠান আছে। আমাদের জুনিয়র বলেন, সিনিয়ররা অনেকেই করাচ্ছে না, সিনিয়রদের থেকে জুনিয়র, আমার জুনিয়র যারা আছে তাদেরকে দেখছি অনেক সুন্দর সুন্দর কোর্স করায়। এই কোর্সগুলো কিন্তু খুবই ইফেক্টিভ। কারণ ও যদি একটা একাডেমিক পড়াশোনা করে, তার পাশে যখন একটা সার্টিফিকেট থাকে, তখন কিন্তু মানুষ যখন একটা সিভি দেখে, তখন সিভির প্রোফাইলটাও কিন্তু একটা হেভি হওয়া প্রয়োজন আছে। যেহেতু এটা আপনি আজকে স্কিল ডেভেলপমেন্টের জন্যই আসলে এই আজকের লাইফটা। তো আমি আমার জুনিয়র হোক বা আমার সাথে সাথে যারা আছে, আসলে জানি না সবাই কারা দেখছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিছু সার্টিফিকেট অবশ্যই জরুরি, কারণ সার্টিফিকেট তো আর এমনি এমনি আমরা নিচ্ছি না। অবশ্যই একটা পড়াশোনার পরেই আমাদের সার্টিফিকেট, যে কোনো প্রতিষ্ঠান এমনি এমনি কিন্তু সার্টিফিকেট দেয় না যে আমি পেমেন্ট দিলাম আমাকে সার্টিফিকেট দেন, এমনটা হয় না কিন্তু। এটা হওয়ার জন্য কিন্তু আমাকে কিছু কাজ করতে হবে। এই কাজটা করার জন্য যে আপনি কিছু হলেও ভেবেছেন, হয়তো অনেক সময় ধরে করেননি, হয়তো 7 দিন করেছেন, 3 দিনে করেছেন, একটা ওয়ার্কশপ করেছেন, কাজে লাগবে। এই স্কিল ডেভেলপমেন্টটা খুবই জরুরি, কারণ আপনি যত ডিফারেন্ট ডিফারেন্ট পড়াশোনা করবেন, ডাইভার্সিফিকেশনের কথা বলেন, যত বেশি ডাইভার্সিটি আপনি নিয়ে আসতে পারবেন, ততই কিন্তু আপনি স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা কনফিডেন্ট তৈরি হবে। সো আই উইল রিকমেন্ড অবশ্যই যে কোনো, বাংলাদেশে তো সবাই ভালো, তো বাংলাদেশের যে কোনো জায়গায় যতগুলো প্রতিষ্ঠান আছে প্রয়োজনে পারলে সবগুলো একটা একটা করে কোর্স করুন। যে আমার বয়সে যখন আমি যখন পাস করলাম, তখন আসলে এই কোর্স গুলো ছিল না, তখন শুধু 2টা জায়গা ছিল, সবগুলো কোর্স আমার করা শেষ। তখন এর কথা বলছি, সেই গত 18 বছর আগের কথা বলতেছি। সো এখন আমি দেখতেছি আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশ অনেক ইমপ্রুভ হয়েছে। আমার খুবই ভালো লাগে যারা যারা কোর্স করাচ্ছে, তাদেরকে আমি খুবই রেসপেক্ট করি, তারা বিভিন্ন ধরনের কোর্স করাচ্ছে। কিন্তু এই কোর্স গুলোর জন্য, হ্যাঁ, তারা একটা বিজনেস, এটা ঠিক আছে, কিন্তু যারা আসলে বিজনেসের বাইরে, আমরা যদি কেউ কোর্স করি, বেনিফিট কিন্তু স্টুডেন্টের। সো যারা কোর্স করাচ্ছে তাদেরকে রেসপেক্ট রেখে বলছি, তারা খুবই ধন্যবাদ। আপনার প্রোগ্রামের মাধ্যমে এটাই বলবো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা এইগুলো চালু করেছে। এইগুলোর মাধ্যমে আমি মনে করি যে যত স্টুডেন্ট আছে সবাই বেনিফিটেড হবে। যদি আহ যার কোনো ইন্টারেস্ট থাকতে পারে যে হ্যাঁ আমার হার্ট নিয়ে পছন্দ বা ডায়াবেটিস নিয়ে পছন্দ, কোর্স আছে তো করেন না। যত করবেন ততই জানবেন। এটাই হলো আমার কথা, যত করবেন কোর্স করেন, ভালো হবে। ধন্যবাদ, খুবই সুন্দর কথা বলেছেন। যে আমি এখানে একটু সুযোগটা নিতে চাচ্ছি, সেটা হলো যে আমরা হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশন এই জন্য থেকে আমরা কিছু কোর্স করিয়ে থাকি। এবং আমরা, যেটা হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশন হলো ইউএসএ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এর এনলিস্টেড একটা অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল হুম হুম। অর্গানাইজেশন হিসেবে আমরা সেখানে এনলিস্টেড। এবং সেই সাথে হলো আমরা ইউকের আপনার হলো
অ্যাসোসিয়েশন অফ হেলথ ট্রেনার্স এর আমরা মেম্বার, সেখানেও আমরা এনলিস্টেড হিসেবে আছি। সো এখানে আমাদের বেশ কিছু ধরনের কোর্স আছে হেলথ রিলেটেড এবং নিউট্রিশন রিলেটেড। তবে আমরা যে ধরনের কোর্সগুলো করিয়ে থাকি সেটা হলো একেবারে লেটেস্ট অ্যাডভান্স যেটা হচ্ছে আপনার হলো সায়েন্সের যেগুলো হচ্ছে সেটার উপরে বেস করে। সো আমরা মনে করি যে একাডেমিক্স যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলো অ্যাকচুয়ালি যেহেতু সুযোগ কম প্রতি বছর চেঞ্জ করা, মানে 5 বছর 6 বছর পর পর চেঞ্জ হয়। তো তার মানে স্টুডেন্ট যারা আছে তারা 5 থেকে 6 বছর আগের টেকনোলজিটা অ্যাকচুয়ালি জেনে আসে। তো এই পাঁচ হুম ছয় বছরে যতটুকু অ্যাডভান্স হয়েছে সেটা শুধুমাত্র একজন ক্লিনিক্যাল যারা প্র্যাকটিস আছেন তারা বাদে কিন্তু স্টুডেন্টের জানা সম্ভব না। তো হুম স্টুডেন্টকে আমরা সেইভাবেই অ্যাকচুয়ালি গড়ে তুলি একেবারে লেটেস্ট, যার ফলে আমাদের প্রথম ব্যাচ এবং হয়তো থার্ড ব্যাচের মধ্যে ফার ডিফারেন্স পাওয়া যায় এখানের জন্য। যাই হোক, আমি আহ, এই সুযোগে আমি আমাদের একটু কথা বলে নিলাম। যাই হোক, এখন আপনি যে কথাটা বলছেন যে আসলে এই যে স্কিল ডেভেলপমেন্টের যে বিভিন্ন স্পেশালাইজড যে দিকগুলো আছে, যেমন হলো ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ বা কিডনি ডিজিজ, অথবা জেনারেল নিউট্রিশন যে বিষয়গুলো আছে, এ বাদেও হলো আপনার কমিউনিটি নিউট্রিশনের একটা বিষয়টাও আছে। তো বিষয়টা হলো যে এরকম যে একজন মানুষ যদি ক্লিনিক্যাল নিউট্রিশনের স্কিল যেটা যেটা হতে চাই, আর হলো কমিউনিটি নিউট্রিশনের যে বিষয়গুলো আছে সেটা ডেফিনেটলি আলাদা। তো তার মানে হুম শুরুতেই তাকে হলো অ্যাকচুয়ালি ডিফাইন করে নিতে হবে আমার ক্যারিয়ারটা কোন দিকে গড়বো, একটা বিষয়। আর যেহেতু বিজ্ঞান প্রতিনিয়ত আপডেটেড হচ্ছে, সেই হিসেবে আমি আপনার কাছে যেটা জিজ্ঞেস করব যে একজন স্টুডেন্ট এবং একজন হলো যারা এই ক্যারিয়ারে আসতে চায় একেবারে সদ্য, যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট করেছেন, তারা সেলফ প্রিপারেশনে কি করতে পারে? স্কিল ডেভেলপমেন্ট জিনিসটা তো আমরা জানলাম, এখন সেলফ প্রিপারেশনটা সে কিভাবে নিতে পারে? ওয়ান এন্ড অনলি পড়াশোনা। পড়াশোনা ছাড়া পৃথিবীতে কখনোই কেউ ইমপ্রুভ করেনি, কেউ ভালো কিছু করেনি এবং ভবিষ্যতেও কেউ পারবে না। এখন আমাদের কি পড়তে হবে এটাই আমরা জানি। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। এই কারণেই আমি কোর্সের কথা বলেছি যে আপনি আপনার যে কোর্সের গুলো সুন্দর করে বললেন, আমি এই জন্যই বললাম যে আপনাদেরও কোর্স আছে। এই কোর্স গুলো কিন্তু তাদের প্রত্যেকেরই করা উচিত। ধরেন সবগুলো কোর্স একসাথে হয়তো করতে পারলো না, দরকার নেই। আমরা যখন একটা ডক্টরের কথা আবার বলতে হয়, যেরকম ধরেন এমবিবিএস এর সবকিছুই পড়ে, তারপরে একটা এক্সপার্টিস হয় না যে উনি চক্ষু বিশেষজ্ঞ, উনি কিডনি স্পেশালিস্ট, অমুকে ডায়াবেটোলজিস্ট, হোয়াটএভার। তো আমরা আমাদের ইন্টারেস্টটা কোথায় এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সেই অনুযায়ী আমি যেটা সেলফ এর কথা বলে যে নিজে নিজে আমি কি করব, আমার ইন্টারেস্ট আছে এটাই আগে করেন। যে আমার কোথায় ইন্টারেস্ট আছে, আমার ইন্টারেস্টটা আগে চিন্তা করাটাই হলো সেলফ এডুকেশন। নিজেকে নিজে বোঝান যে আমি কি চাই। সো যে কোর্স গুলো আছে আপনার থাকুক বা অন্যান্য যাদের প্রতিষ্ঠান আছে তারা যে যে কোর্স গুলো করাচ্ছে, ধরেন আমার পছন্দ হলো ডায়াবেটিস। সো আমি ডায়াবেটিস সম্পর্কে যা জানি, ওকে ভালো কথা, আমি অনেক ভালো জানি, এমনও হতে পারে। আরো 10 বার জানলে তো কোনো সমস্যা নাই। 10 জনের থেকে যখন আমি বেশি জানবো তখন তো আমি এক্সপার্ট, তাই না? এই 10টা জানার জন্য আগে তো আমাকে চিন্তা করতে হবে আমার এক্সপার্টটা কোথায় হওয়া উচিত। আমি একটা ডায়াবেটিস এখান থেকে করলাম, অমুক থেকে হার্ট করলাম, অমুক থেকে। তো আমি তো মাল্টি ডিসিপ্লিনারি করে কোনো লাভ নেই। ওটা তো আমি পড়েছি, আমি অনার্স মাস্টার্স তো পড়েছি। এখন আপনাকে এই ডাইভার্সিফিকেশন না করে আপনাকে একটা জায়গায় সেন্ট্রাল পজিশনে আসলে আপনি অনেক বেশি নলেজেবল হবেন। জাস্ট থিঙ্ক ইট, আপনি কি চান, আপনি কোন সাবজেক্টটা বেশি ইন্টারেস্টেড, এই কাজটা করতে পারেন। আমার যেটা মনে হয়, দেন আপনি যেটা করতে পারেন সেটা হলো বিভিন্ন বই আছে, যে সব বই পড়লে কিন্তু হবে না। যে আমি কিডনির বই পড়া শুরু করবো না, এক একটা বই অনেক বড় বড় বই, এটা তো একদিনে পড়া পসিবল না। সো আমি একটা ডায়াবেটিস এর বই ধরলাম, একটা কিডনি ধরলাম, এমন এক জায়গায় হারিয়ে যাব, খুঁজে আর পাবো না নিজেকে। সো ফিক্সড ইট, আমি আসলে এই যে পড়াশোনা নিজে নিজে করবো, এই ধরেন আমরা একটা ইন্টারনেট সার্চ করে করছি, এটাও কিন্তু নিজের একটা সেলফ প্রিপারেশনের ব্যাপার আছে। তো আমি কিডনি সার্চ করবো না ডায়াবেটিস সার্চ করবো, সার্চ করার জন্য আমাকে ফিক্স করতে হবে না, টপিক সিলেক্ট করতে হবে না? সো এই টপিকটা তো আগে চিন্তা করতে হবে যে আমি আসলে কি চাই। আমি যদি 10 জায়গায় না দৌড়াই, অ্যাটলিস্ট 3টা জিনিস নিয়ে এক্সপার্টিস হই, ধীরে ধীরে কিন্তু আমি সবগুলো এক্সপার্ট হয়ে যাব। অলরেডি তো আপনারা এক্সপার্ট, যারা মাস্টার শেষ করেছেন তারা তো অবশ্যই এক্সপার্ট হয়েছেন বলে তো মাস্টার শেষ, তাই না? তারপরে যদি আলহামদুলিল্লাহ একটা ইন্টার্নশিপ করতে পারেন তাহলে তার সবই শেষ, মানে এক্সপার্টই এক্সপার্ট। তারপরে যদি আপনি একটা ফিক্স করতে পারেন যে হ্যাঁ আমার এই টপিক গুলো বেশি পছন্দ, আমি এই জিনিসগুলো বেশি পড়তে চাই, তাহলে আপনি এই সাবজেক্ট গুলো শুধু ইন্টারনেট দেখে দেখে পড়েন। ইন্টারনেট দেখে দেখে পড়লেন, কিছু ভালো ভালো কোর্স করলেন, তারপরে আপনি একটা নিজেও একটা সিলেবাস তৈরি করতে পারবেন যে আপনি তো এইগুলা অলওয়েজ আপনি পড়ছেন, তাহলে আপনি অলরেডি এটার ব্যাপারে এক্সপার্ট হয়ে গেছেন।
দ্যাটস ইট। এভাবেই আপনি প্রিপারেশন নিতে পারেন। আর নতুন, নতুন ট্রিটমেন্ট কিন্তু ট্রিটমেন্টের কোনো শেষ নাই। আজকে যেটা দেখতেছেন রিসার্চ, কালকে দেখবেন ডিফারেন্ট। সো আপনি প্রিপারেশন নিতে চাইলে রিসার্চ পড়েন। রিসার্চ ছাড়া আসলে পড়ে লাভ নাই। বিভিন্ন ধরনের জিনিস আমরা ইন্টারনেটে পাই। একেকজন একেকজনের মতামত লেখে। এগুলো পড়ে আসলে লাভ নেই। পড়তে পারেন এক্সপেরিয়েন্স এর জন্য। বাট আমি বলব যে যদি আপনি নলেজ নিতে চান তাহলে অবশ্যই রিসার্চ করতে হবে। বিভিন্ন ধরনের গবেষণা পড়েন। গবেষণা পড়ে আপনি নিজেই একটা আইডিয়া করে ফেলতে পারেন যে আসলে আপনি প্রিপেয়ার, আপনি সব ব্যাপারে কি এক্সপার্ট হচ্ছে নাকি না। নিজেকে একটা তৈরি করেন যে আমি ১ থেকে ১০ এভাবে চিন্তা করলাম যে আমি নিজেকে কত পয়েন্ট দিব। আমি কি নিজেকে ৩ দিব নাকি ৩০ দিব? ১০ এ তো আর ৩০ দিতে পারবেন না। তো আমি ১০০ তে ৩০ দিব নাকি ১০ এ ৩ দিব? এভাবে চিন্তা করেন। চিন্তা করলেই আপনারা নিজেরা এক্সপার্ট হতে পারবেন যে হ্যাঁ, আমি কি করতে পারতেছি। আদতে আমি কি পিছিয়ে যাচ্ছি নাকি আমি আগাচ্ছি। কারণ অনেক সময় মাস্টার্স এ পড়ে আমরা ধরতেই পারি না যে আমাদের আসলে কি করতে হবে। আমরা কেউ ধরে নিই আমরা খুব এক্সপার্ট। আসলে হয়তো কিছুই পারে না। বিভিন্ন ধরনের ইন্টারভিউ হয়। আমার আ ধরেন অ্যাজ এক্সপেরিয়েন্স আমি শেয়ার করছি যে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স আমার বলে যে অনেক ক্যান্ডিডেট আসে। ধরেন একসাথে ৫০-৬০ জনের ইন্টারভিউ নিচ্ছি। কিন্তু আনফরচুনেটলি তারা যখন ইন্টারভিউ শুরু করি আমি, যখন কোয়েশ্চেন করি তখন আমি বুঝতে পারি যে তারা আসলে সার্টিফিকেট নিয়েছে শুধুমাত্র ওই কতটুকুই। এর থেকে বেশি তারা কিছুই করেনি। আমি বলব যে যদি সেলফ প্রিপারেশন নিতে চান, একটু প্লিজ রিড করবেন, পড়াশোনা করেন। এই পড়াশোনার জন্য আপনাকে ওই মাস্টার্স এর মতো গতানুগতিক সিলেবাস ধরে পড়ার কিছু নাই। জাস্ট থিংক ইট আপনার কোথায় ইন্টারেস্ট আছে। যদি ইন্টারেস্ট থাকে পড়েন, ইন্টারেস্ট না থাকলে পড়েন না। অযথা টাইম নষ্ট। পড়লে আপনারই ভালো হবে এবং আপনি দেখা যাবে যে এই ক্যারিয়ারে আমাদের থেকে বেশি ভালো করতে পারবেন। এটাই হলো আমার কথা। অনেক ধন্যবাদ। খুব সম্ভব আপনারই একজন স্টুডেন্ট মনে হয়। সালেহা আক্তার আপনাকে সালাম জানিয়েছেন। আমাদের লাইভ দেখছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। আচ্ছা আপনি যে জিনিসগুলো বললেন তার মধ্যে আমি যেটা একটু ভিন্ন অঙ্গকে প্রশ্নটা করি সেটা হলো যে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের আপনার ফুড এবং ফুড সাপ্লিমেন্ট নিয়ে আমরা যে জিনিসগুলোকে বলি। এখন সেগুলোর ব্যাপারে যখন আসে বিজ্ঞাপনগুলো আসে বা ইয়ে আসে তখন কোথাও কেউ কিন্তু কোনো ধরনের যে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা বা সায়েন্টিফিক এভিডেন্স আছে কিনা সেই বিষয়ে না বলে তারা একটা হলো অ্যাভারেজলি বলে দেয় যে এইটা কোনো একটা ডিজিজের জন্য মেবি কোনো ধরনের নন কমিউনিকেবল ডিজিজ অথবা আপনার কোমরবিডিটিস এর জন্য এটা ভালো। তা অ্যাজ এ নিউট্রিশনিস্ট যেহেতু আপনি দীর্ঘদিন ধরে আপনার ক্লিনিক্যাল নিউট্রিশনে আছেন, তো এইটা আসলে কতটুকু রিলায়েবল হবে এই জিনিসটাকে ফলো করা? বিশেষ করে যারা নতুন যারা ক্যারিয়ারে আসছেন, তারা এইগুলোকে কিভাবে নিবে? প্লাস এটা আ অনেক সময় আমাদের দেখা যায় যে জেনারেল পিপলও এই লাইভ গুলো দেখে থাকে। তাদের জন্য অ্যাকচুয়ালি এগুলো ব্যবহার করার আগে কোন বিষয়গুলো নিয়ে ধারণা থাকা উচিত? আর স্টুডেন্টদেরকে জন্য যারা বা আর্লি ক্যারিয়ার যারা আছে তাদেরকে আসলে এই ব্যাপারটাকে কনফার্ম হওয়ার জন্য কি করা উচিত? যে আদৌ ওই ধরনের কোন ক্লেইম গুলো যেগুলো হচ্ছে ধন্যবাদ। সেগুলো খুবই আছে কিনা? ভালো একটা কোয়েশ্চেন করেছেন। এখন বর্তমানে এই সাপ্লিমেন্টের আ বলতে পারেন যে আ একটা মিসইউজ শুরু হয়ে গিয়েছে। সহজভাবে যদি বলি। মিসইউজটা কেমন? যেরকম ধরেন মা আমরা ক্লিনিক্যালি যারা কাজ করছি, তারা সাধারণত আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোনো অ্যাডভার্টাইজ করতেছে। ইভেন দো আমার কখনো কোনো মনে হয় না অ্যাডভার্টাইজ এ দেখেছেন অথবা আমি আমার সিনিয়র কাউকে দেখি নাই যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করছে যে অমুকটা খান এটা ভালো। তো অমুকটা যে ভালো এটা তো ইন জেনারেল বলার কিছু নাই। অমুক যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনার জন্য ভালো বা তার জন্য ভালো। এটা হলো আমার একটা ইন জেনারেল কথা। যেমন ধরেন আমরা একটা জ্বর হলে নাপা ওষুধ খাবো। এখন ডক্টর কি একটা বলবে যে নাপা খান তাহলে জ্বর ভালো হয়ে যাবে? অ্যাডভার্টাইজ এ বলে নাই কিন্তু। তাই না? তাহলে যে অ্যাকচুয়ালি এটা হলো গিয়ে ইন জেনারেল কথা বললেন না যে লাইভ দেখতেছে হয়তো ইন জেনারেল কিছু পিপল ও আমি শুধু তাদের জন্য বলব যে অ্যাডভার্টাইজ শুধুমাত্র মানুষ বিজনেস এর জন্য করে। প্লিজ স্টপ দিস। ডু নট ফলো। যদি কোন কিছুর এড হয় তাহলে বুঝবেন এটা হচ্ছে শুধুমাত্র বিজনেস। এটা কোন ভালো কিছু হচ্ছে বলে আমার মনে হয় না। ইটস ডিপেন্ড। ইটস ডিপেন্ড যে কোনটা আসলে এড হচ্ছে না। কেউ এসে যখন বলবে যে অমুকটা ভালো, এটা বলার জন্য আপনার কমপ্লিকেশন ওয়াইজ বলতে হবে। সাপ্লিমেন্ট কখনো ইন জেনারেল ভালো হয় না। প্রত্যেকের জন্য আলাদা। একজন ডায়াবেটিক পেশেন্ট কিডনি পেশেন্টের সাপ্লিমেন্ট খেয়ে কি করবে? একজন সাপ্লিমেন্ট রেনাল পেশেন্টের একটা যে সাপ্লিমেন্ট, সেই সাপ্লিমেন্ট একজন ওয়েট লস করার জন্য সেই লোক খেয়ে কি করবে? আর ওয়েট লস এর যে সাপ্লিমেন্ট সেই ওয়েট লস কেন ওয়েট গেইন এর হাই প্রোটিন যুক্ত কোন খাবার খাবে। সাপ্লিমেন্ট ইটস এ ফুড।
বাট যদি এমনটা হয় যে আপনি আসলে জানেনই না আপনার খাওয়া যাবে কি যাবে না, আপনি খাচ্ছেন, এটা কিন্তু আপনার কিডনির জন্য একটা ব্যাড এফেক্টও ফেলতে পারে। সো এখন যেরকম ধরেন সাপ্লিমেন্ট কিন্তু বিভিন্ন রকমের হয়। আজকাল দেখছি যে এই যে মোরিঙ্গা পাউডার, তারপরে হলো কি জানি বলে বিট রুট দিয়ে কি কি যেন বানায়। তো এই জিনিসগুলো খুবই কিন্তু অ্যালার্মিং। ধরেন বিট, এই ধরনের জিনিসগুলো কিন্তু হাই অক্সালিক অ্যাসিড। তো আমরা যদি এটা এমনি খাই, ভেজিটেবল খাচ্ছি ঠিক আছে। তো ছোটবেলার থেকে আপনি কি কখনো বিটের এত পাবলিসিটি দেখেছেন? আমি তো কখনো দেখিনি। এখন মানুষ বিটের পেছনে যেভাবে লাগছে, কোন এক জনক বলছে যে বিট খেলে রক্ত হয়, বিট খেলে অমুক হয় তমুক হয়। তাহলে পৃথিবীর সবাই তো বিটই খাইতো। তাহলে তো জীবনে কোনো এনিমিয়াই থাকতো না। তাহলে এটা কি ফলো করার কোনো দরকার আছে? আপনি ভালো জিনিসটা জানতে পারেন কিন্তু ইন জেনারেল ভাবে খাওয়ার কোনো দরকার নাই। যে একটা মানুষ ধরেন কিডনি পেশেন্ট, সে ধরেন এরকম একটা জিনিস দেখলো যে হ্যাঁ বিট খাওয়া ভালো, অমুকটা জিনিস ভালো। তো সে এখন খাওয়া শুরু করলো বিট। বিটে তো অ্যাক্সালিক অ্যাসিড অনেক হাই। তাহলে এইটা ধরেন যে পাউডার করে আরো কি কি যেন বানাচ্ছে আর কি অনেকেই, আমি অ্যাডভার্টাইজ দেখি, আমি কখনো নিজে ট্রাই করি নাই। বাট আমি তাদেরকে রিকমেন্ড করব বা সাজেস্ট করব যে প্লিজ এক্সপার্টের পরামর্শ নিবেন। যদি আমার ডায়েটিশিয়ানরা যে যারা ভবিষ্যৎ ডায়েটিশিয়ান বা এই বর্তমানে যারা ডায়েটিশিয়ান প্র্যাকটিস করছেন, তারা যদি এই লাইভ দেখে থাকেন, তারা যদি আমার কথা শুনে, তাদেরকে আমি এতটুকুই বলবো, কোনো কিছু করার আগে নিজে কনফার্ম হওয়া যে আমি যদি কাউকে রিকমেন্ড করি এটা খেয়ে যেন কারো কোনো কমপ্লিকেশন ক্রিয়েট না হয়। কারণ এটা আমার নিজের একটা দায়িত্ববোধ আছে। আমার কারণে একটা মানুষ যে এটা নিবে, কারণ ছাড়া তো দেওয়ারও কোনো দরকার নাই। আর যদি কারণ থাকে তাহলে তো আপনি নিজেও কনফিডেন্ট যে এটা খেয়ে তো তার ভালো হবে। তো সাপ্লিমেন্ট এটা সবসময় খারাপ কিছু না, বাট অনেক ধরনের সাপ্লিমেন্ট আছে। সাপ্লিমেন্ট তো একটা জিনিস না যে একটা এই গ্রিন কালারের একটা সাপ্লিমেন্ট, এটা তো সাপ্লিমেন্ট না। সাপ্লিমেন্ট ইটস মিন, এটা একটা ওয়ার্ড, বাট এই সাপ্লিমেন্ট কিন্তু মিনিং এ লট। যেরকম ধরেন বায়োটিন, ইটস এ সাপ্লিমেন্ট। ফরেনাররা তো এই বায়োটিন খাচ্ছে, ওরা তো খাবেই। আবার ধরেন ভিটামিন ডি, ইটস এ সাপ্লিমেন্ট। ইভেন তো আপনি যদি নর্মালি চিন্তা করেন অন্যান্য খাবার আমরা কম চিনি, কিন্তু বাংলাদেশের সবাই যেটা চিনি সেটার নাম হরলিক্স। হরলিক্স ছোটবেলার থেকে সবাই খেয়েছে, হাতে পাউডার নিয়ে নিয়ে খেয়েছে। আমি যদি বলি ইটস এ সাপ্লিমেন্ট, তাহলে ইটস এ সাপ্লিমেন্ট কেমনে? সাপ্লিমেন্ট বললাম এই কারণে, এইটার ভিতরে যেই সুগার আছে, যেই গমের পাউডার আছে, সেগুলো ওই জিনিসগুলো আমরা যখন একটা ইল হেলথ থাকি, অসুস্থ মানুষ থাকি, তখন সে কিছু খেতে পারে না। তখন তাকে সার্ভাইভ করার জন্য আমরা তখন আর কিছু চিনতাম না, আসলে কোনো সাপ্লিমেন্টই ছিল না। তখন তাকে তাড়াতাড়ি করে সুস্থ করার জন্য ওই যে চিনি, ওই চিনি আর গম ওইটা দিয়ে তাকে ইমপ্রুভ করানো যেত। বাট এখন আপনি হরলিক্স কেন খাবেন? ইট মাইট বি সাম রিজন। কোনো কারণ নাই আপনি হরলিক্স খাবেন। যদি খেতে চান তাহলে তার পিছনে কারণ থাকতে হবে। যে আপনি কিছুই খেতে পারছেন না, হরলিক্স খেতে চান, খান, অসুবিধা কি? কিন্তু কিডনি পেশেন্ট যদি আমার কথা শুনে এখন খাওয়া শুরু করে, এটার মধ্যে মিল্ক আছে। ইভেন তো একজন ডায়াবেটিক পেশেন্ট যদি আমার এই কথা শুনে, যদি খেতে বলেছি এটা শুনে যদি এখন ডায়াবেটিক পেশেন্ট বলে হ্যাঁ ডায়েটিশিয়ান নিশাত আমার নিশ্চিত বলছে তাহলে খাই, এটা তো খাওয়া যাবে না। সো পুরো লাইনটা হয়তো আমার কথাটা শুনিনি, শুধু লাইভে এতটুকু শুনেছে খান। সো আমি তাদেরকে বলবো যে কেউ যদি রিকমেন্ড করে যে আপনি এই সাপ্লিমেন্টটা নেবেন, ইভেন তো ভিটামিন ডি, এটা টক্সিসিটি তৈরি হয়ে যায়, অযথা কেন দিবেন? একটা মানুষকে আমি রিকমেন্ড কেন করব? করবেন না। এটা হলো আমি আমার যারা ডায়েটিশিয়ান ফিল্ডে আছে, নিউট্রিশন ফিল্ডে আছে, তাদের উদ্দেশ্যে বললাম। আর যদি অন্য কেউ যারা নিউট্রিশন ফিল্ডে নেই, যারা পেশেন্ট বা অন্য কিছু যারা লাইভ দেখছেন, তারা যদি থেকে থাকেন, তাদের জন্য আমি একটা কথাই বলবো, কোনো এক্সপার্টের পরামর্শ ছাড়া প্লিজ একা একা কোনো সাপ্লিমেন্ট নিবেন না। আর পাবলিসিটি, ইন্টারনেট এসব দেখে তো অবশ্যই না। কারণ ইন্টারনেটে কেউ যখন কথা বলে তখন আইদার সেটা অ্যাডভার্টাইজ করছে, আর না হলে এটা হলো ইন জেনারেল পিপলের জন্য করেছে। এটা আপনার জন্য বা আমার জন্য পার্টিকুলারলি বলেনি। প্লিজ ডু নট ফলো দেম। সাপ্লিমেন্টের ভালো দিক অনেক, খারাপ দিকও কিন্তু আছে। ভুলভাল খেলে যে কোনো, যেমন একটা জ্বর হয়েছে নাপা খেয়ে যান, এখন লুজ মোশন হলে কি আপনি নাপা খাবেন? ভেরি সিম্পল। এখন আমি কেন খাচ্ছি? আপনি তো বলছেন হ্যাঁ ওষুধ খাইতে, তাহলে আমি যা ইচ্ছা তাই একটা ওষুধ খেয়ে নিবো? তো সাপ্লিমেন্টও তো তাই, ইটস ফুড। তা আপনার দরকার না হলে আপনি খেয়েন না, আর দরকার হলে তো খেতেই হবে, তাই না? এখন এক্সপার্ট ছাড়া এই পরামর্শ আপনাকে কেউই দিতে পারবে না। দেয়ার মেনি টাইপ অফ ডিফারেন্ট হসপিটাল ইন দা ঢাকা, বাংলাদেশের সব জায়গায় এখন ভালো ভালো হসপিটালের সব জায়গায় ডায়েটিশিয়ান আছে। যদি আপনি সাপ্লিমেন্ট নিতে চান ভাই, একবার একটা পরামর্শ করেন যে আমি কি সাপ্লিমেন্ট নিবো। আর আমার নিউট্রিশনের যারা আছে তাদের তো শুনতেছে, তাদেরকে আমি এতটুকু রিকোয়েস্ট করবো, যারা ওই যে ইন্টার্নশিপ ইন্টার্নশিপ করলে আপনার কিছু আইডিয়া হবে যে আমি কি এটা দিব না দিব না।
করবো না আদৌ তো কি দরকার আছে? না দরকার হলে সাপ্লিমেন্ট দেওয়ারই দরকার কি? যে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান কিছু কথা এখানে আসছে। যেটা হলো আমি মনে হয় যতটুকু বুঝেছি, সেই বিষয়টা হলো যে ডায়েট অথবা সাপ্লিমেন্ট হলো পার্সোনালাইজড। সো একজনের খেয়ে এটা উপকৃত হলো তার মানে এই না যে আরেকজন খেয়ে উপকৃত হতে পারে। সো তার মানে এটা কমপ্লিটলি পার্সোনালাইজড। সো এই বিষয়ে কিছু কথা আমি জিজ্ঞেস করবো, তার আগে একটা প্রশ্ন এসছে, আমি প্রশ্নটা পড়ে নিই। প্রশ্নটা করেছেন হলো সানজিদা সুলতানা। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, আমাদের তো ফিক্সড এরিয়া নেই, কাজ করার সুযোগ নেই, নিয়ে কাজ করার সুযোগ নেই। নর্মালি হসপিটালগুলোতে একজন ডায়েটিশিয়ানই থাকে যাকে সব ধরনের রোগীকেই ডিল করতে হয়। এখন সেক্ষেত্রে অনলি ইন্টারেস্টেড এরিয়াতে কিভাবে নলেজ গেইন করব, এ হলো ওকে, প্রশ্ন ভেরি ছিল। নাইস কোশ্চেন, ভেরি নাইস কোশ্চেন। আসলে হসপিটালে একজন ডায়েটিশিয়ান থাকে না, সেই যুগ চলে গেছে। ইনশাল্লাহ আপনারাও আসতেছেন, আমার যারা জুনিয়র ভাই বোনরা আছেন আপনারাও আসতেছেন। ইনশাল্লাহ আমরা বড় পরিসরে কাজ করতেছি এবং আরো ভবিষ্যতে করব। একটা হসপিটালে একজন ডায়েটিশিয়ান দিয়ে চলার যুগ চলে গেছে। এখন আমরা ডে বাই ডে আলহামদুলিল্লাহ অনেক উন্নতি করে ফেলছি। ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্টের ক্যারিয়ার ফিল্ডটা আমরা অনেকটা তৈরি করতে পারছি। তৈরি করার জন্য আপনারা ছাড়া করতে পারবো না। আপনারা আরো আসেন, নলেজেবল পিপল আসেন, দেখবেন যে নিউট্রিশন ফিল্ডটা অনেক বড়। একটা ম্যানেজমেন্টকে বোঝানোর জন্য আমাদের অ্যাটলিস্ট 10 বছর হসপিটালে চাকরি করতে হচ্ছে। যে নিউট্রিশনিস্ট অর ডায়েটিশিয়ান খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই কথাটা বোঝানোর জন্য আমরা যদি 10 বছর একটা হসপিটালে লেগে থাকি, এখনকার স্টুডেন্টরা আরো 10 বছর চিন্তা করতে হবে। সো এই 10 বছর যদি আপনি চিন্তা না করেন, তাহলে আপনি তাড়াহুড়া করেছেন। আর তাড়াহুড়ার ফল কখনো ভালো হয় না। সো আপনি যদি এখন থেকে চিন্তা করেন যে স্টুডেন্ট, আপনি যদি এখন পাশ করেন, তাহলে এখন থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে বিলিভ মি 10 বছর পর ফিল্ড তৈরি হয়ে যাবে। কারণ আমরা গত 10 বছর ধরে যে হসপিটাল লিড করছি, আর ক্যারিয়ার তো করছি আরো 18 বছর বললাম টোটাল। তো সেই ক্ষেত্রে এই 10 বছর ধরে আমি যে একটা হসপিটালে আটকে আছি, এই হসপিটাল থেকে আমরা যখন একটা একজনের জায়গায় এখন 10 জন 20 জন ধরে নিয়ে আসতে পারছি, তাহলে আপনারা যদি এখন থেকে আরো ফিউচার 10 বছর চিন্তা করেন, তাহলে আমি মনে করি ইনশাল্লাহ আপনারা একটা নতুন কোন জিনিস তৈরি করতে পারবেন। যেহেতু এখন ওই যে বলেছি, আমাদের যুগে এত কোর্স ছিলই না, আপনাদের যুগে এখন অনেক কোর্স। তাহলে আপনারা নলেজেবল না? অবশ্যই আপনারা নলেজেবল হবেন। আর আপনারা এত নলেজেবল হওয়ার পরে আপনারা একটা আলাদা করে ফিল্ড তৈরি করতে পারবেন, এটা তো আমাদের ড্রিম। কিন্তু ড্রিম ফিল আপ করার জন্য আপনি নলেজেবল না হলে ফিল আপ করতে পারবেন না। সো এখন থেকে আপনি প্রিপেয়ার্ড হবেন। বেসিক্যালি এখন আপনার নাই, এটা ট্রু যে এখন নাই। যে হ্যাঁ, আপনি কিডনি জেনারেল হসপিটালে বলবেন বা অমুক জায়গায় বলবেন এটা তো 10 জনও পাওয়া যাবে না খুঁজে, এটা ট্রু। কিন্তু এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, গত 10 বছর আগে তো এটাই ছিল না। তাহলে আগামী 10 বছর আপনি কোথায় যাবেন আপনি চিন্তা করছেন? তাহলে সেখানে আপনি বিট দিবেন কিভাবে? আমার যদি নলেজ না থাকে, আমাদের যে কারো যদি নলেজ না থাকে, তাহলে আমি আগামী 10 বছর পরে সার্ভাইভই তো করতে পারবো না। আমি কিন্তু বড় পরিসর কথা বলছি। আমি স্টার্ট করেছি কিন্তু নিউট্রিশন ইজ এ ভাস্ট ফিল্ড। এত বড় ফিল্ডে আমরা হারিয়ে যাব, সমুদ্রে হারিয়ে যাব যদি আমার কোনো প্যাশন না থাকে, কোনো ড্রিম না থাকে। ড্রিম তো থাকতে হবে, ড্রিম থাকতে হবে। আমরা প্রত্যেকে আলাদা আলাদা সেক্টরে কাজ করব। যে উনি কিডনি ডায়েটিশিয়ান, উনি ডায়াবেটিসের ডায়েটিশিয়ান, অমুক অমুক। এই ফিল্ডে করার জন্য আমরা যদি এখন প্রিপারেশন না নেই, এখন যদি আমরা পার্সোনালাইজ চিন্তা না করি, স্পেশালাইজ চিন্তা না করি, তাহলে নেক্সট 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স আমরা তো পিছিয়ে যাব না? তাহলে আমরা গত 10 বছর আগে যেখানে ছিলাম, এই 10 বছর পরে আমরা আজকে যেখানে যে লেভেলে দাঁড়িয়ে আছি, নেক্সট 10 ইয়ার্স আমি তো এখানেই দাঁড়িয়ে থাকবো। আমি তো আর আকাশে উঠতে পারবো না। এই উঠার জন্য যে ড্রিমটা প্রথমে নিতে হবে। তারপরে নিজে নিজে চিন্তা করতে হবে আমি কোথায় যেতে চাই। তারপরে যেতে 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 দেখবেন ইনশাল্লাহ নলেজ ইজ পাওয়ার। সো নলেজ থাকবে, দেখবেন আপনি একটা স্পেশালাইজড কিছু হয়েই যাবে। আর একেবারে যে একদম নেই এটা কিন্তু বলা যায় না। আমাদের বাংলাদেশে যেরকম ডায়াবেটিক হসপিটালে যারা কাজ করে, তারা ডায়াবেটিস অবশ্যই এক্সপার্ট। সো সেই ক্ষেত্রে তারা যদি নলেজ কম থাকে, তাহলে তো তারা এত বড় হসপিটাল লিড করতে পারতো না। তারা অবশ্যই স্পেশালাইজড। যারা কিডনি হসপিটালে আছে, তারা তো কিডনি হসপিটাল নামই। তো তারা যদি এক্সপার্ট না হতো, তাহলে তো তারা সেখানে কিডনি জেনারেল হসপিটাল চালাতে পারতো না। অবশ্যই দে হ্যাভ নলেজ এন্ড তারা অবশ্যই কাজ করতে পারছে। আমার মনে হয় আপনার যদি কোনো একটা জায়গায় স্পেশালাইজড মনে হয় যে আমি এই জিনিসটা ইন্টারেস্টেড, তাহলে সিনিয়র যারা আছে তাদের সাথে একটু কথা বলে আসতে পারেন সরাসরি। আমার মনে হয় প্রতিটা হসপিটালের সিনিয়ররা অনেক কোঅপারেটিভ।
আগে এত হসপিটালও ছিল না, আর এত বড় বড় ডায়েটিশিয়ানদের খুঁজেও পাওয়া যেত না। কয়েকটা হসপিটাল ছিল আমাদের সময়, এখন তো অনেক ভালো। আপনারা যে কারোর সাথে একবার একটু কথা বলে আসতে পারেন সরাসরি, ভালো হবে। যে অনেক ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্নতে যাব। সেই প্রশ্নটা হলো যে এই যে আপনি যে বললেন যে স্কিল ডেভেলপমেন্ট, তারপরে হলো যে সাপ্লিমেন্ট নিয়ে বিভিন্ন ধরনের কথা বললেন। তো এই যে সবকিছু তো বিজ্ঞান যেহেতু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আপনি বললেন যে কোনো একটা খাবার হয়তো এখন আপনার যেটাকে বলা হচ্ছে এটা নেসেসারি ফর সার্টেন ডিজিজ, সেটা পরবর্তীতে হয়তো বলা হচ্ছে না ওই ডিজিজ জন্য এটা দেয়া যাবে না, বা ভাইস ভার্সা এরকম। তার মানে অ্যাকচুয়ালি যে গবেষণা বা রিসার্চ এটা কন্টিনিউয়াসলি অনগোয়িং। তো Ongoing। অ্যাজ এ নিউট্রিশন ক্যারিয়ারে, ক্লিনিক্যাল নিউট্রিশন ক্যারিয়ারে রিসার্চের গুরুত্বটা কতটুকু, এবং কেউ যদি চায় এই বিষয়ে রিসার্চ করতে, তাহলে অ্যাকচুয়ালি বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে এই স্কোপটা কিরকম আছে বলে মনে করেন? ওকে, মানে এটা আসলে দুইটা কোশ্চেন হয়ে গেছে, যে যদি চায় তাহলে কি হবে। তো আমি একটা একটা কোশ্চেনের অ্যান্সার দেই। আমার যেটা অবজারভেশন সেটা হলো, আপনি যদি ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে চান, রিসার্চ সেখানেও কাজে লাগবে। রিসার্চ হলো এমন একটা জিনিস যেটা হলো আপনার জ্ঞানের গভীরতা বাড়ায়, জ্ঞানী হতে সাহায্য করে, এবং আপনি জ্ঞানীদের মধ্যে থাকতে হলে আপনি যে একটা নিজের ভিতরে চেঞ্জেস, সেই চেঞ্জেসটা নিয়ে আসার জন্য প্রথমেই আপনাকে রিসার্চ আপনাকে হেল্প করবে। তো আপনি নিজে হয়তো রিসার্চ করছেন না, কিন্তু রিসার্চ পড়ছেন, এই পড়তে পড়তে আপনার ভিতরে রিসার্চ একটা টেন্ডেন্সি চলে আসবে, যে আমার তো অনেক পড়া হয়েছে। সো আমার ভিতরে একটা টেন্ডেন্সি তৈরি হবে যে এটা কেমন হয়, আমি নিজেই একটু করি। এটা হলো কথা। সো আপনি যদি ক্লিনিক্যাল প্র্যাকটিস করেন, আপনার তো অলওয়েজ একটা পেশেন্ট, বিভিন্ন ধরনের পেশেন্ট লিড করতে হচ্ছে। এই ডিল করার জন্য আপনাকে অনেক জানতে হচ্ছে, অনেক ধরনের ইনফরমেশন জানতে হচ্ছে, অনেক অ্যাসেসমেন্ট করতে হচ্ছে। এই অ্যাসেসমেন্টের একটা বলা যায় যে পেশেন্ট ব্যাংক তৈরি হয়ে যাচ্ছে। আপনি কতদিন প্র্যাকটিস করছেন, আপনি মাসে কয়টা পেশেন্ট দেখছেন, আপনি সপ্তাহে কয়টা পেশেন্ট দেখছেন, আপনার যে কোশ্চেন ব্যাংক, আপনি যখন ওই যে স্পেশালাইজড এর কথা একজন যে বললেন, আপনি যখন একটা ডিফারেন্ট ডিফারেন্ট পেশেন্ট না দেখে যখন এতগুলো পেশেন্ট দেখবেন, তখন মনে হবে কি যে আমি তো এই ধরনের পেশেন্ট গুলো বেশি পাচ্ছি। কারণ বিভিন্ন হসপিটালে দেখা যায় যে ওই পেশেন্ট গুলো বেশি আসে। যেমন ধরেন ডায়াবেটিক হসপিটালে ডায়াবেটিক অবশ্যই থাকবে, সাথে কোনো কোমরবিডিটিস থাকতে পারে। সো যারা ধরেন ডায়াবেটিস হসপিটালে কাজ করছে, তারা তো এক্সপার্ট ডায়াবেটিস, তারা তো অন্যান্য ব্যাপারেও এক্সপার্ট, কিন্তু ডায়াবেটিস এর ব্যাপারে সবার আগে এক্সপার্ট, রাইট? সো উনি যদি চায়, তাহলে ওনার কাছে তো বিভিন্ন নলেজ, বিভিন্ন ইনফরমেশন, উনি তো নিজে একটা রিসার্চ করতে পারে, তাই না? এবং সে, তার কাছে মানে অ্যান্সার আছে হলো ডায়াবেটিস নিয়ে ধরেন ১০০টা। এখন ডায়াবেটিস বাদ দিয়ে সে কি যাবে হার্টের ব্যাপারে কথা বলতে? অবশ্যই না। তার কাছে ইনফরমেশন তো ডায়াবেটিস। সো তার কাছে হার্টেরও আছে। অ্যালং উইথ ডায়াবেটিস, ডায়াবেটিস উইথ হার্ট, ডায়াবেটিস উইথ কিডনি, ডায়াবেটিস অমুক, ডায়াবেটিস উইথ তমুক। কিন্তু মেইন ফোকাস কি? ডায়াবেটিস। তো এই যে আমি ২ টা কথা একসাথে রিলেট করলাম। সো আপনি যখন ডায়াবেটিস নিয়ে কথাগুলো পড়বেন, পড়তে আপনার কিন্তু রিসার্চ একটা ব্রেইনে ঢুকে যাবে। সো আপনার এখানে ক্লিনিক্যাল প্র্যাকটিস এ কিন্তু হেল্প করবে পরবর্তীতে কিছু একটা ফাইন্ডিংস। কারণ আ আমরা জানি না আল্লাহ পাক কার মাধ্যমে কোন একটা রিসার্চ কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এটা শুধুমাত্র ডিগ্রি না। আমি মনে করি এটা দিয়ে আমরা ওয়ার্লড এ একটা কিছু তৈরি করছি। যেটা দিয়ে নতুন একটা কিছু ইনভেশন করা, যে হ্যাঁ, মানুষ উপকৃত হবে, আর এটা একটা ট্রিটমেন্ট আপনি নতুন শুরু করলেন। সো আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিস করলেই তো রিসার্চটা বের করতে পারবেন। না প্র্যাকটিস করলে কিভাবে বের করবেন? সো না পড়লেও আপনার ইন্টারেস্ট গ্রো করবে না। একটার সাথে একটা রিলেটেড। সো আপনি করলেন তো। এবার আসেন যে বাংলাদেশের অ্যাসপেক্ট না বিদেশ। বাংলাদেশে আমরা ওই যে বললাম আমরা কিছু দিকে পিছিয়ে আছি। আমি বলব বেসিক্যালি পিছিয়েও নেই, কারণ আমরা এখন যেই জায়গায় আছি, এই জায়গাটা গত ১০ বছরে যদি থাকতাম, তাহলে আজকে আমরা এখানে দাঁড়াতাম না, আমরা আরো উপরে যেতাম। আমরা তো একদম নিচ থেকে উপরে উঠেছি। তো ধরেন একটা জায়গায় আমরা ধরেন ২০ তলায় উঠবো বা ১০০ তলায় উঠবো, তা আমরা তো নিচে, সারা জীবন নিচে ছিলাম। এখন আমি ২০ তলায় উঠেছি। আপনি বললেন আপনি তো মাত্র ২০ তলায় উঠেছেন, বিল্ডিং তো ১০০ তলা, ৮০ তলা তো বাকি। আমি যে ১ থেকে ২০ এ উঠেছি, এটা তো আপনাকে দেখতে হবে। আমি ০ থেকে ২০ এ উঠেছি। আমি ২০ এ দাঁড়িয়ে থেকে দৌড়ে উপরে উঠার জন্য আমাকে অনেক বেশি টেকনোলজি, তাহলে ১ থেকে ২০ উঠলাম কিভাবে? বেসিক তো আমার করা শেষ। বেস তো অনেক স্ট্রং না? আমরা তো বেস করে ফেলেছি।
এখন আমাদের নিউ জেনারেশন যারা আসতেছে তারা কিন্তু এখন অনেক উপরে উঠতে পারবে, কারণ আমরা বেজ অনেক হার্ড করে আলহামদুলিল্লাহ অনেক এখন ধরেন প্রতিটা হসপিটালে ভালো ভালো যত হসপিটাল আছে সবগুলোতে ডায়েটিশিয়ান অনেক, 10 জন 10 জন 15 জন এতগুলো ডায়েটিশিয়ান একটা ম্যানেজমেন্ট তো এমনি এমনি রাখে নাই। দ্যাট মিনস প্রত্যেকের স্কিল আছে এবং প্রত্যেকে দেখাতে পেরেছে আলহামদুলিল্লাহ যে ডায়েটিশিয়ানের গুরুত্ব একটা হসপিটালে খুবই জরুরি। অনেক একটা হসপিটালে একটা ডায়েটিশিয়ান লিড এমনি এমনি করবে না, ডেফিনেটলি তার পেছনে কোনো কারণ থাকবে। এই কাজটা যদি তারা নাই পারে তাহলে তো ম্যানেজমেন্ট তো হসপিটালকে মানে ডায়েটিশিয়ানকে রাখবে না। কেন রাখবে? তাহলে কোনো সেক্টরে যদি গুরুত্ব না থাকে তাহলে কিন্তু তারা করে না। তো এবার আসেন যে আমরা যেহেতু ইমপ্রুভ করেছি, আরো 10 বছর পরে ইনশাল্লাহ আমরা অনেক ইমপ্রুভ করবো। তো এবার যদি বিদেশের কথা বলেন, বিদেশে কথা যে কোনো জায়গায় ওরা তো 0 থেকে 20-এ আসে নাই, আমরা তো 0 থেকে 20-এ আসছি এখন। আর ওরা তো শুরুই করছে, মানে আমাদের জন্মের পর থেকেই দেখছি ওরা অ্যাটলিস্ট 50, তো ওরা তো 100 সবসময়, ওদের সাথে তো কম্পেয়ার আমাদের হবে না। So, আপনার যদি সেই সোর্স থাকে যে সবার এফোর্ডেবল এক না, কারণ বাংলাদেশে সবকিছু এফোর্ডেবল। বিদেশে যাওয়ার জন্য অনেক আমাদের ক্যাপিটাল লাগে, বিদেশে যাওয়ার জন্য অনেক জ্যাক লাগে। আসলে আমরা কোথায় যাব, এই যে জ্যাক করাটা এটাও কিন্তু একটা ব্যাপার। আইএলটিএস করতে হয় বা আরো ইউনিভার্সিটির সাথে সার্চ করতে হয়। আবার নিজের ইন্টারেস্টও থাকে না অনেক সময় যে আমি বাবা মাকে ছেড়ে যাব। সবকিছু মিলিয়ে কিন্তু অনেকের হয়ও না। আবার অনেকের সবই আছে, সবই ট্যালেন্ট আছে, সবকিছু আছে, কিন্তু ওইরকম ভাবে ক্যাপিটাল নাই যে আমি যে এত খরচ করে যাব বিদেশে, গিয়ে আবার ফেরত আসবো ওই 10-20 লাখ টাকা খরচ করে। হয় না কিন্তু। তা আপনার বাংলাদেশে যে সেটার সেক্টর নেই ব্যাপারটা তো তা না। তো ডিমোটিভেট হওয়ার কিছু নাই। আপনি যদি এফোর্ডেবল হয় তাহলে বিদেশে যান। আপনি যদি মনে করেন যে আপনার ইউ হ্যাভ এনাফ নলেজ তাহলে আরো বিদেশে যান। যদি মনে করেন যে না আমি সবকিছু ওখান থেকে আরেকটা কোর্স করে আবার বাংলাদেশে আসবো, তাও করতে পারেন। তো বাংলাদেশে তো এটার স্কোপ মোটামুটি 1 থেকে 20% আসছে, আর বিদেশের কথা তো আপনি অলরেডি 100। তো সেই ক্ষেত্রে আপনার কম্পারিজম কখনোই হবে না। সবসময় ওরা ভালো, আমরা যে খারাপ তা অবশ্যই না, কারণ আমরা অনেক লেভেল পর্যন্ত আলহামদুলিল্লাহ উঠায় ফেলছি নিজেদেরকে। তা আমরা চেষ্টা করব ভবিষ্যতে যারা ডায়েটিশিয়ানরা আসতেছে তারা যদি একটু পড়াশোনা করে, একটু যদি আমাদের ইউনিটিও ভালো থাকে, তাহলে একজন একজনের সাথে রিলেশন তৈরি করে আমরা ইনশাল্লাহ আরো ভালো কিছু করতে পারবো। জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে আহ, চেষ্টা করছিলাম যে ½ আওয়ারে শেষ করব, কিন্তু আমরা অ্যাকচুয়ালি অনেক বেশি হয়ে গেছে। সো আরেকটা লাস্ট একটা প্রশ্ন এসছে, সেই প্রশ্নটা আমরা করে আমরা শেষ করবো আজকের মতো। সো জি। প্রশ্নটা করেছেন হলো রাজবীর মাহমুদ। উনি বলেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, আমি এনএসটিইউ ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমি এখন থেকে কিভাবে নিউট্রিশনিস্ট হওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করব, এটা ছিল প্রশ্ন। আর তার সাথে আমি একটা প্রশ্নটা যোগ করে দিই, আমার মনে হয় এটার সাথে যাবে। সেটা হলো যে এই যে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আপনার একটা ক্লিনিশিয়ান হওয়া বা আপনি যেটা বলবো ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হওয়া, এর মাঝখানে হার্ডেল গুলো কি কি আছে, এবং তখন সেই হার্ডেল গুলো ম্যানেজ করার জন্য কি ধরনের ফিজিক্যাল এবং মেন্টাল প্রিপারেশন দরকার। আমার মনে হয় দুটো প্রশ্ন কাছাকাছি বা একটা একটার সাথে ইন্টারেক্টেড। সো আমার মনে হয় আমরা এই প্রশ্ন দিয়ে শেষ করব। আমার মনে হয় এই যদি অ্যান্সার গুলো অলরেডি আমি দিয়ে দিয়েছি, তাও শর্টলি কিছু বলি। ব্যাপারটা হলো যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো জায়গায় আসছেন। আপনাকে প্রথমে থেকেই যদি লাইফটা দেখেন, আমি অলরেডি শেয়ার করেছি যে প্রথমেই নিজের ইন্টারেস্ট থাকতে হবে আমি কি করব। আপনাকে একটা গোল সেট করতে হবে, কারণ ক্লিনিক্যাল জায়গায় প্র্যাকটিস করব কি করব না এটা তো আপনার পার্সোনাল। আবার আমি এনজিও তে করব কি করব না বা কোনোটাই তো খারাপ না, সবই তো ভালো। স্যালারির একটা ডিফারেন্স আছে, যে এটা সবসময় থাকবে। যারা ধরেন হসপিটালে চাকরি করে যে ডক্টর, আর যারা হলো গিয়ে কোনো এনজিও তে চাকরি করে, দুইজনের স্যালারি স্ট্রাকচার ডিফারেন্ট। সো ডায়েটিশিয়ান ও ক্লিনিক্যাল প্র্যাকটিস যারা করছে বা যারা এনজিও তে করবে, দুইজনের স্ট্রাকচার ডিফারেন্ট। সো আপনি কোন জায়গাটা ইন্টারেস্টেড এটা আপনি যদি প্রথমেই চিন্তা করে কাজটা করতে পারেন, তাহলে ফার্স্ট ইয়ার বলেন আর মাস্টার্স বলেন চিন্তাটা সেম থাকতে হবে। এবং ওই চিন্তা করে যদি আপনি আগান, একটা গোল একটা টার্গেট আপনি ফিক্সড করে যদি আগান তাহলেই হলো। এবার আসেন ব্যারিয়ার কি কি। ব্যারিয়ার সবকিছুতে, আপনি পৃথিবীতে যা করবেন সব ব্যারিয়ার। এমন কোন পৃথিবীর কোনো কিছু নাই যেটাতে আপনার শান্তিভাবে কিছু করতে পারবেন, এটাই হলো সোজা কথা। আপনি রাজনীতি করেন সেখানেও মারামারি, ডাক্তার হন সেখানেও মারামারি। ডাক্তার তো ভালো ট্রিটমেন্ট দেয় তাও জনগণ যায় পিটায়, পিটায় না? অথচ সব ডাক্তারই কি খারাপ, সব ডাক্তারই কি ভুলভাল টেস্ট দেয়, কিছুতে করে না। কিন্তু তারপরেও দেখা যায় যে ডাক্তাররা নাকি কসাই অমুক নয়। তো কসাই যদি হয় তাহলে আমরা ডক্টরের কাছে যাই কেন? দ্যাট মিনস আমরা কিন্তু একটা ভুল কথা বলি।
ডক্টর আমরা আবার এই মুখে কিন্তু আমরা বলি যে কেউ ডক্টরকে দেবতা মনে করে। ডক্টর বললেই ভালো হয়ে যায়। তো যারা এই কথা বলে তারা কেন বলে ডক্টররা কসাই? বেসিক্যালি এটা আসলে একেবারেই মানে এটা ডক্টরদের স্ট্রাগল। সো জীবনে আপনি যাই করবেন, একজন বিজনেস করলে সেও স্ট্রাগল করে। আপনি যদি চাকরি করেন সেটাও স্ট্রাগল। তো লাইফ এর কোনটাই স্মুথলি যায় না। এই স্মুথনেস হওয়ার জন্য ২ টা জিনিস দরকার। এটা আমি মনে করি। একটা হলো যারা একদম ভাগ্য বিশ্বাস করে তারা ভাগ্য। যে লাইফ এর সবকিছু সহজ। যেটা আসলে ভাগ্যর উপরে ডিপেন্ডেন্ট করে বসে থাকা যাবে না। ২ নাম্বার হলো স্কিল ডেভেলপমেন্ট। যেটা নিয়েই আসলে ১ম থেকে কথা বলা। আপনি যখন স্কিলড হবেন, তখন আপনি মানুষের দিকে তাকিয়ে কথা বলার সাহস করবেন। বিকজ ইউ নো ইট। আর যদি আপনি না জানেন তাহলে আপনার ভিতরে একটা ভয় কাজ করবে। যে আমি তো এটা পারি না, আল্লাহ যদি এই প্রশ্ন করে কি হবে? বুঝতে পেরেছেন? এটা হলো আমার কথা। সো আপনাকে উইথআউট এডুকেশন কিচ্ছু করতে পারবেন না। আপনার বিরাট ডিগ্রি থাকবে, সার্টিফিকেট দিয়ে ভরে থাকবে। কিচ্ছু করতে পারবেন না। নলেজ ইস পাওয়ার। আপনি নলেজ নেন, কনফিডেন্ট তৈরি হয়ে যাবে। আর কনফিডেন্ট আপনাকে অনেক বড় করবে, অনেক। সেটা আপনি যে প্রফেশন এ যেতে চান, ক্লিনিক্যাল হন, এনজিও করেন, নিউট্রিশন এর বড় রিসার্চার হন, যাই করেন। এক্সেপ্ট দিস নলেজ ইউ ক্যানট ডু এনিথিং। সো এটার জন্য আপনি এখান থেকে প্রিপারেশন নেন। লাইফ এনজয় করেন, পড়াশোনা করেন, পড়াশোনাটাও এনজয় করেই করেন। মানে জোর করে করেন না। যাই করবেন। তাহলে দেখবেন যে আপনার জীবনের সব দিক দিয়ে সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ডায়েটিশিয়ান নিশাত শারমিন নিশি আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা অনেক কিছু জানতে পারলাম। বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তারা অনেক কিছু জানতে পারলেন আমরা, আমার মনে হয়। এবং সেই সাথে আমরা খুব সুন্দর কিছু গাইডলাইন পেলাম, এবং কি করতে হবে ক্যারিয়ারে আসার জন্য, ক্যারিয়ারে থাকার জন্য, সেই বিষয়গুলো আমরা জানতে পারলাম। তো ডায়েটিশিয়ান নিশাত শারমিন নিশি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সময়টা, মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। ভবিষ্যতে হয়তো আমরা কখনো আবার দেখা হবে, আবার হয়তো কোনো ধরনের কোলাবোরেটিভ ওয়ার্ক বা কোনো কিছু আমরা একসাথে হয়তো করব, বা স্টুডেন্ট যারা আছে তাদেরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের ধন্যবাদ। মাধ্যমে, সেটা আমরা আপনাদেরকে জানাবো। তো এটা আমরা এটুকুই শেষ করি আজকের প্রোগ্রাম, এতটুকুই। যারা দেখছেন, লাইভ দেখছেন যারা, তাদেরকেও ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে, ধন্যবাদ আপনাকে। স্পেশালি যদি ডায়েটিশিয়ান নিশাত শারমিন নিশির কাছে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা পরবর্তীতে করলে সেটা আমরা ডায়েটিশিয়ান নিশির কাছে আমরা সেটা পৌঁছে দেব। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। খুদা